হ্যাঁ, তো আপনাকে এই অধিকারটা কে দিয়েছে? জনগণের চুইসে নিয়ে আপনি টাকাটা রেখে দিবেন? জনগণের সাথে রাখেন, ক্যাপাসিটি চার্জ দিতে হয় যে বিদ্যুতের কালেকশন তার 40%। জনগণের যেমন একজন বাণিজ্য মন্ত্রী বলেন, বিদ্যুৎ মন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, বলে দেয় 6 মাস নাই, হবে না, 1 বছর হবে না, 2 বছর টাইম লাগবে। এই যে কথাটা আপনি বলতেছেন 2 বছর টাইম লাগবে, ফাইন, মানলাম। আপনি আমারে গ্যাস দিতে পারবেন না, বিল নিবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্যাস আসেন আপনি, বিল কিন্তু পুরাটা। পুরাটাই 1080 টাকা। বিদ্যুৎ বিল আপনি আসে যায়, রেট বাড়িয়েছেন প্রচুর। আচ্ছা, এখন ধরেন গ্যাস বিলে আমি থাকি, মানে চিন্তা করেন আমি ধরেন গ্যাস বিল দিতে পারছি, মানে গ্যাস পাচ্ছিই না একেবারে, তখন আমি পাচ্ছিই না, আমি ডিটারমাইন্ড বিল দিব না। আপনি সর্বোচ্চ কী করবেন? আমার লাইনটা কেটে দিবেন। মেনে নিলাম আমার গ্যাস নাই, বিল দিব না, লাইন কেটে দিবেন, ফাইন, নো প্রবলেম। বিদ্যুৎ পাচ্ছি না, বিল দিলাম না, লাইনটা কেটে দিলেন, ফাইন। আপনি চলবেন কেমনে? সরকার চলবে কিভাবে? আপনি বলতে সরকার, আপনি কিভাবে চলবেন এইটা আপনাকে ভাবতে, ওই সোকল্ড উপদেষ্টার ইয়েতে আপনি চললেন না। দে আর ড্যামেজিং ইউ, আই এম টেলিং ইউ। তারপরে আসেন, বিদ্যুৎ বিল নিয়ে আপনি 40% ক্যাপাসিটি চার্জ দিবেন, জনগণ আপনার সাথে থাকবে না, বরং জনগণের সাথে রেখে, জনগণের যেমন বলেন 2 বছর অপেক্ষা করতে হবে, সিনায় বল থাকলে বলে দেন ক্যাপাসিটি চার্জ আমি 2 বছর দিব না, আমার জনগণ নিয়ে থাকতে হবে। বাংলাদেশ প্রথম মানে এই না, খালি বাংলাদেশের এই ভূখণ্ডটা থাকবে, জনগণ থাকতে হবে। তো বাংলাদেশ প্রথম মানে বাংলাদেশের জনগণ প্রথম। আপনি বলেন না ক্যাপাসিটি চার্জ 2 বছর দিবেন না, সমস্ত জনগণ আপনার সাথে থাকবে, হোক সে আওয়ামী লীগের, হোক সে জামাতের, হোক সে বিএনপি, তো আছেই সব জনগণ যদি সাথে থাকে বাংলাদেশে, আপনি কোন রাজ্য থেকে কি আইসে কে কি করবেন, কেন করতে পারবেন না সেটাও বলে দিচ্ছি। সরকার ভয় পায় কিনা আমি জানি না, একটা স্বাধীন ভূখণ্ড পৃথিবীর কেউ নাই এখন খেয়ে ফেলে, এখানে আপনি অনাচার অবিচার উস্কাইতে পারবেন। আপনি বাংলাদেশে কিছু করবেন, আমেরিকা বসে থাকবে না। আপনি বাংলাদেশে কিছু বলবেন, চায়না বসে থাকবে না। চায়না আমেরিকা দুয়ে মিলে দেশটাকে খাবেন, ইন্ডিয়া বসে থাকবে না। কারণ জিও পলিটিক্সের কারণে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত ভয়বাদ, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি জাস্ট জনগণের সাথে থাকেন, বিদ্যুৎ ক্যাপাসিটি বিল দিবেন না আপনি 2 বছর, জনগণ আপনার সাথে থাকবে। শেখ হাসিনা 15 বছর চালায় গেল, মাঝখানে প্রায় 18 মাস 19 মাস ইউনূস সরকার, তারপরে 6 মাস এই সরকার। তো এই সরকারের হেলাল ভাইদের কাছে আমি যে প্রশ্ন করি যে এই 6 মাসের বিদ্যুৎ গ্যাসের যে অবস্থাটা আর ইউনূস সাহেবের 18 মাসের বিদ্যুৎ গ্যাসের যে অবস্থাটা এক কিনা? কোনো সন্দেহ নাই যে ইউনূস সাহেবের 18 মাসে এর চেয়ে ভালো ছিল। সেও তো রিসিভ করছে, ডাইরেক্ট রিসিভ তো করছে সে, উত্তরাধিকার সূত্রে যদি রিসিভ করে থাকে। শেখ হাসিনার পর ইমিডিয়েটলি টেক ওভার করলো ইউনূস সাহেব এবং 18 মাস উনি কাটাইছেন। এই 18 মাসে কিন্তু আমি নিশ্চিত করে বলছি এই সংকট হয়নি। তখন তো ইরান যুদ্ধ ছিল না, সেটা আরেক চ্যাপ্টার। হ্যাঁ, ওইটা তো আনতে হবে। না ঠিক আছে, আমি আপনার সাথে দ্বিমত করছি। কিন্তু জ্বালানি মন্ত্রী যে 2 বছরের সংকটের কথা বলছেন, যে 2 বছর লাগবে সমাধান করতে, সেটা আরো বলছি। আমি ইউনূস সাহেবের সাফাই গাইতে আসি নাই, আমি সিনারিও বলছি। ভালো করে মনে রাখেন, পৃথিবীর কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে টকশো করব না। অন্তর্বর্তীকালীন সরকার এক জিনিস, তত্ত্বাবধায়ক সরকার এক জিনিস। অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কোনোটাই আমার সংবিধানে নাই, আজকে পর্যন্ত নাই, এই মুহূর্ত পর্যন্ত নাই। যেটা সংবিধানে নাই তাহলে সেটা কোন সরকার? সংবিধানের বাইরের সরকার। এখন আসলে অন্তর্বর্তী সরকার বলতে কি বোঝায়? অন্তর্বর্তী সরকার বলতে বোঝায় একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের যে পিরিয়ড, সে পূর্ণাঙ্গ সরকার। 3 দিন থাকলেও পরিপূর্ণ সরকার, 3 মাস থাকলেও পরিপূর্ণ, 18 মাস থাকলে, 18 বছর থাকলেও পরিপূর্ণ সরকার। অন্তর্বর্তীকালীন সময়টার জন্য এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি আবারও বলছি, কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে চ্যালেঞ্জ করুক। তত্ত্বাবধায়ক সরকার কোনটা? আসবেন, তার শর্ত হলে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন। এর আগে আমরা দেখছি তত্ত্বাবধায়ক সরকারের আদলে আইসা 111 করার পর কিন্তু 2 বছর ছিল, তাদের নাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছিল। তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা 2 বছর থেকে গেছে, কোনো কেউ হয় না। সেটা সংবিধানেও ছিল না, সংবিধানে ছিল তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের, হ্যাঁ, থাকলো তো 2 বছর। কেউ একটু শব্দ করেনি, কারণ মাঠে আর্মি ছিল এবং আর্মিটা ব্যাপকভাবে কাজ করেছে। এবারও তো আর্মি ছিল। হ্যাঁ, সেটাই বলতেছি, এই তো ভালো জায়গায় আসছেন। তখনও আর্মি ছিল ফখরুদ্দিন সাহেবের পাশে,
ইউনূস সাহেবের পাশেও আর্মি ছিল। ফখরুদ্দিন সাহেবের জন্য মাটি থরথর করে কাঁপছে, ইউনূস সাহেবের বেলায় কাঁপে নাই। তার মানে কি? ওইটা ফাংশন করে নাই, ওই আর্মিটা ফাংশন করে নাই। ছিলাম, ফাংশন না করলে মার্সিডিজ গাড়ি স্টার্ট দিতেছেন, ইঞ্জিন স্টার্ট হয় না, কি করবেন? ওই একই আর্মি চিফ ছিল তো, একজন আর্মি চিফ ছিল ফখরুদ্দিনের পাশে, ইউনূস সাহেবের পাশে ছিল এই আরেকজন আর্মি চিফ, যিনি বলছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভাষায় যে আর্মি চিফ বলছেন বুকে পাথর বেঁধে মেনে নেওয়ার মানে হচ্ছে আমি মেনে নেই নাই। আপনাকে তো জিনিসগুলো বুঝতে হবে। তো আপনি যাকে মেনে নেন নাই তাকে কোঅপারেশন করবেন, এটা হয় পরিষ্কার। তো সেজন্য বললাম কাজে এই যে 6 মাস হানিমুন পিরিয়ড অ্যাবসলিউটলি ফলস। যেহেতু সরকার ক্লেম করে না, আপনি বলছেন কেন? আপনি কেন বলবেন? কারণটা বলতে হবে তো আমাকে। তারপরে আপনারা যখন টেক ওভার করলেন, কোনো আন্দোলন নাই মাঠে। তাহলে ওই আন্দোলনগুলো কারা করছিল? একবারও কি আমরা গবেষণা করছি? কই, এখন তো কোনো আন্দোলন নাই। তো আন্দোলন যখন নাই, নির্বাচিত একটি সরকার আছে, তখন কি তখনকার আন্দোলন কি এসে বলছিল আপনি অনির্বাচিত সরকার চলে যান? এসে তো দাবি দেওয়াই করছে। তারা কি দাবি দেওয়া করে নাই? তারা কি বলছে আপনি অনির্বাচিত সরকার সরে যান? তা তো বলে নাই। কাজে নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার তাদের কাছে কি? তাদের কাছে দাবি দেওয়া, যে ফুলফিল করবে করে। সুতরাং ইটস এ বুলশিট। আপনি সরকার যেটা বলে না সেটা আমরা এখানে ছাপাই গাই। 6 মাস হানিমুন পিরিয়ড, আপনি কে এটাকে দেওয়ার? 6 মাস কি রাষ্ট্র বসে থাকবে? 6 মাস কি বেতন নেওয়া বন্ধ? 6 মাস কি এমপি সাহেবের তার সুবিধা নেওয়া বন্ধ? তা হানিমুন পিরিয়ড কি? তো 6 মাস পার্লামেন্টই চালায়েন না, হানিমুন করেন। আপনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন পার্লামেন্টে গিয়ে, প্রথম দফায় যে কাজ করার কথা ছিল সংস্কার নিয়ে, সংস্কার কিংবা সেটারে বানাইলেন সংশোধন, অথচ আপনার 31 দফায় লেখা সংস্কার লেখা, আমি তো বানায় বলতেছি না। আপনার 31 দফার ভিতরে আছে পৃথক সচিবালয় থাকবে বিচার বিভাগের জন্য। সেই পৃথক সচিবালয় ইউনূস সাহেব করলেন, আর আপনার আইসে এটা বন্ধ করে দিলেন, বাতিল করে দিলেন। বাংলাদেশে প্রথম, এটা ইতিহাস থাকবে। এখন এই মুহূর্তে আপনি হয়তো নগদ মজা নিতেছেন, বাট ইতিহাস থাকবে এই যে স্বাধীন বিচার বিভাগের জন্য একটা স্বাধীন সচিবালয় হয়েছিল, হ্যাঁ, সেটাকে বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে। এই ইতিহাস আপনি মুছতে পারবেন না। যেমনিভাবে ওই যে 32 নম্বর ভাঙার যে ইতিহাস, যেটা অন্যায় করা হয়েছে বলে, ওটা যেমন মুছবে না, জুলাই আন্দোলনের ইতিহাস যেমন মুছবে না, 71 যেমন মুছবে না, একইভাবে এটাও মুছবে না। সেকেন্ড আসেন, তাহলে প্রতিশ্রুতি আপনার ভেস্তে গেল কেন? যে আপনি তো কোনো টাচই করলেন না। 6 মাস বয়স হয়ে গেল, আপনি সংবিধানে হাতই দেন নাই, দিচ্ছেন না, যেই জায়গায় পইরা আছে রাষ্ট্র সেই জায়গায়। তাহলে আপনি কি করলেন? এটা সরকার কি পুরনো পথেই হাঁটছে? হাঁটাহাঁটি পরে সরকারের সেই গার্ডস আছে কিনা, সেই সাহস আছে কিনা, কিংবা চান কিনা। আপনি আজকে রাষ্ট্রপতি নির্বাচন করে ফেললেন সংবিধানের দোহাই দিয়ে। 24শে জুলাই সম্ভবত পদত্যাগ করছিলেন। তারপরে 24শে আগস্ট 1 মাস হয়, মেয়াদ হইল 9 মাস, 3 মাসের মধ্যে নির্বাচন করার। আপনি 1 মাসের মধ্যে নির্বাচন করে ফেললেন। কেন করছেন? একবারও কি গবেষণা করছেন? কারণ আপনাদের সংবিধান সংশোধন করার প্রস্তাব আছে তৃতীয় অধিবেশনে কমিটি বানাবেন। কমিটি বানাইছেন, বিরোধী দল থেকে চাইতেছেন, বিরোধী দল থেকে নাম দেয় নাই। নাম দিলেই কি আর না দিলেই কি? বিরোধী দল যদি নাম দেয় আর তারপরে গিয়ে বলে এই সংস্কার করবে, তাদের যেটি ইচ্ছা। কিন্তু প্রশ্ন হচ্ছে আটকে রয়েছে একটা জায়গায়। কারণ ওই যে 70 অনুচ্ছেদ, সেই 70 অনুচ্ছেদ নিয়ে বলা হয়েছে, বিএনপি বলছে যে অর্থ বিল এবং অনাস্থা এই দুইটা জায়গায় দলের বাইরে ভোট দিতে পারবে না, এছাড়া বাকি সব তারা ছেড়ে দিবে যদি সংবিধান সংস্কার হয়। হ্যাঁ, সংস্কার না সংশোধনও হয়, এরা সংশোধনে গেছে। তো যদি সংশোধনের ইয়েটা যায় তারা নেক্সট অধিবেশনে এবং প্রেসিডেন্ট নির্বাচন আগে, প্রথমেই যদি বিরোধী দল বলে যে আপনি এটা সংশোধন করেন, সে আটকা পড়ে গেছে। কারণ ওইটা নোট অফ ডিসেন্ট নাই, ওইটা সে রাজি হয়েছে। তা রাজি যদি হয় আর একটু সংশোধনের পরে যদি নির্বাচন হয়, গ্যারান্টি কি যে তাদের যে মনোনীত প্রার্থী তিনি সব ভোট পাবেন? ওই কারণে এটা করে নিছে। এটা আমার নিজস্ব গবেষণা, নাহলে আর কোনো কারণ নাই। তা নাহলে আপনি 90 দিন টাইম, আপনি এত তড়িঘড়ি করে সংসদও চলে না, সংসদে আপনি একটা ভোট কেন্দ্র বানাইছেন। এইটা তো ভোট কেন্দ্র বানাইছেন আপনি, এটা কি অধিবেশন? আপনার ভোট কেন্দ্র বানাইছেন। আপনি তো ইলেকশন আরেক জায়গায় করতে পারেন, নির্বাচন কমিশন আরেকটা সেন্টারেও করতে পারতো। কথার কথা বলছি, এমপিরাই গিয়ে ভোট দিত, কিন্তু আপনি সংসদে বানাইছেন ভোট কেন্দ্র, এবং ওইটার কারণে
সে কারণে বললাম এই 6 মাস যে আপনি আপনি হানিমুন পিরিয়ড বলতেন না, কোনো হানিমুন নাই, তারা তো যা করার করে নিতেছে, যেটা যেটা করা দরকার, যেটা তার স্বার্থ সিদ্ধি হয়, দলের স্বার্থের জন্য। ইয়েস। এইবার আসেন নির্বাচনের আগের প্রতিশ্রুতি কি ছিল, আপনারা সবাই জানেন, বলছে নির্বাচিত সরকার আসলে দেশে কোনো সংকট থাকবে না। যিনি আজকে রাষ্ট্রপতি হয়েছেন উনি বলছেন, আপনি নির্বাচন করলেন, সংকট কই, চলে গেছে। আচ্ছা, তাহলে আপনি প্রতিশ্রুতি কি ছিল, কি বলে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আমার বানায় বলা লাগবে না। এই আবহাওয়ায় থাকেন, এমন না যে আপনি প্যারিস থেকে ফ্লাইটে আসছেন, অনুষ্ঠান করে আবার প্যারিস চলে যাবেন, এই আবহাওয়ায় আপনি থাকেন না, তা আমার তো বলা লাগবে না। যুদ্ধের অজুহাত দেন, যুদ্ধের অজুহাত দিতে না, হবে, ওই পদ্মে এবং আসে, সেটা লজিক্যালি বলতে হবে। বিদ্যুৎটা আসে মানে তেলটা এবং তারপরে গ্যাসটা আসেন, আসে ওই পথ দিয়ে। তারপরে ওই আসেন পথটা বন্ধ, এই তাই সার্বিক পরিস্থিতি। আপনার পলিটিক্যাল লিডার, কালকে যদি আমারে দায়িত্ব দেয় দেশটা চালানোর, আমার জন্য হয়তো অভিজ্ঞতা নাই, আমি পলিটিক্যাল লিডার না। আপনারা তো 16 বছর দেশ চালাইছেন, যেটা আন্দোলন করেন, যাই করেন, মাইর খান, গুতা খান, ক্ষমতায় ছিলেন, দেশের কোথায় কী হয় সব আপনাদের নখদর্পণে, কি আসলে কি করবে। নির্বাচনের আগে কি আপনারা আদৌ বলছিলেন? আপনাদের নির্বাচনের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে, তখন বলছিলেন যে আমরা টেক ওভার করলে কিন্তু এই পরিস্থিতিতে তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যা হয়ে হবে। থেমে গেছিল না, এটা তো বলেন নাই। কেউ এরকম মানে আমি বলছি, একটা যুদ্ধ হবে কেউ আমি কল্পনা বলছি যে করেনি। শুনেন, কিন্তু হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল। এক্সকিউজ খোঁজাটা কিন্তু স্কেপ করা। না, আমরা বলছি যে কেন আপনি বিদ্যুৎ মানে গ্যাসটা, যেমন বিদ্যুতের ধরেন, মূল জ্বালানি গ্যাস, যেমন ধরেন বা তেল, ওইটা আনতে পারছি না, যেমন কিন্তু ধরেন তারপরও আপনার আনছি। কতগুলা কাজে কিন্তু কোনো ত্রুটি হচ্ছে না, কাকে কোথায় নিয়োগ দিবেন বসাবেন, এতে কোনো ত্রুটি হচ্ছে না। তো আপনি যদি না বলতেছি সরকার গঠন আপনি- না করেন, সরকার চালাবেন কি? না, না, সরকার তো গঠন সেটা করতে ঠিক হবে আছে, আগে। কিন্তু আমি বলছি সরকার কোথাও কিছু বিভিন্ন প্রশাসনে গঠন করতে হবে না? আমি দলীয় বলছি আর কি। কোথাও লোক পরিবর্তন করা, লোক বদল করা। যেমন আপনি ধরেন, আপনি যদি বিশেষজ্ঞরে বাদ দিয়ে অন্য লোকের বসান, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারে বসাইছেন, গভর্নর আপনার পছন্দ মতো বসাইতেই পারেন, অবশ্যই। কিন্তু প্রিভিয়াস যিনি ছিলেন তার তার চেয়ে চেয়ে তো যোগ্য আমাদের কিনা? আলোচনা এইটা আসতে হবে যে না রে ভাই, ওনার চেয়ে ভালো বসাইছে। তো কেউ এই বর্তমান আলোচনাটা যিনি, করতে পারে তিনি না। কি ওনার চেয়ে ভালো কি মন্দ, এই বিচারটা করলে আমাদের দৃষ্টিতে না, না, সেটাই বলছি। বর্তমান যিনি উনি ভালো, আমি সেটাই আমাদের বলছি। জন্য ভালো, সরকারের জন্য ভালো। হ্যাঁ। আর এইখানে আগের দেখুন, জনগণের জন্য ভালো আপনি না। সরকারের জন্য আরে ভালো ভাই, সরকারের জন্য জনগণের ভালো। সরকার ক্ষমতায়, জনগণের জন্য ভালো না, এই কথা বলে সরকারটা তো বিএনপির জনগণের জন্য ভালো। না, আরে ভাই, বিএনপির সরকার কি জনগণের সরকার না? জনগণ ভোট দিয়ে আমরা সরকার বলতে বানাচ্ছে। পারতেছি না, আমি বলি কথাবার্তা তো ঠিক করে বলতে না, হবে। ঠিক কেন আছে ভাই, এটা তো ওইটা আমি বলি। 51 যেমন আমরা ধরেন বাংলাদেশের ইতিহাস ব্রেক আচ্ছা, শুনেন, করেছে, বাংলাদেশ আমরা যেমন ব্যাংকের গভর্নর সংসদে নিয়োগ 2টা নিয়ে। অধিবেশন করলাম, 2টা অধিবেশন আমাদের কি আলোচনা হয়েছে বলেন তো? অনেক কিছু আলোচনা। স্বাধীনতার পক্ষ শক্তি কি, বিপক্ষ না, না, শক্তি কি, বিদ্যুৎ নিয়ে আলোচনা হয়েছে, গুপ্ত, গ্যাস নিয়ে আলোচনা সুপ্ত, হয়েছে, এই নিয়ে এসে জুলাই প্রথম চার্টার অধিবেশন। অর্ডিন্যান্স, প্রথম আপনার অধিবেশনে সব- আলাপ হয়েছে এইগুলা, তার সাথে কিছু অর্ডিন্যান্সে আইনে রূপান্তর করছেন। কোনগুলা? যেটা বেসিক কোনো চেঞ্জ হয় এইরকম গুলা সবই পেন্ডিং রাখছেন আপনারা। কি? মানবাধিকার কমিশন আইন, দুদক কমিশন আইন, তারপরে কি এই গুম অধ্যাদেশ আইন, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি বলতে পারেন, আমরা অনেকেই বলছে যে এগুলা পাশ করে না কেন, কি আবার গুম করবে? না, শেখ হাসিনার যে ক্যাপাসিটি ছিল গুম করার, সেই ক্যাপাসিটিও কমিশন নাই। পাস হয়েছে তো এখন। না, সেই ক্যাপাসিটিও নাই। আবার তখন বলছিল কি জানেন, এগুলো খুব পোক্ত কইরা আনবেন, যেখানে 2/3 মেজরিটি আপনার আছে, আপনার তো কোনো টেনশন নাই। সকালে একটা আইন করবেন, বিকালে এটা সংশোধন করবেন, পরদিন সকালে আরো সংশোধন করবেন, তারপর দিন আরো মজবুত করবেন। জনগণ তো দেখতো অ্যাটলিস্ট যে না, গুম অধ্যাদেশটাকে আইনে রূপান্তর করে। ভাই, আমরা তো স্যাটিসফ্যাকশন পাইতাম, আপনি করলেন না কেন? বিষয়টা ওইখানে। আপনি ওইটা গোপন মন্ত্রিসভায় পাস হয়েছে আপনাদের বক্তব্যের কারণে। না, ঠিক আমরা আছে। পাস করেছি, এখন আমরা বিল আকারে কিন্তু আনছি। যারা না, গুম করবে কিন্তু তারাই আপনি- তদন্ত করবে। ওই যে না, যারা গুম আপনারা করবে ওই তারাই যে ইনারা সেটা superficial সেকেন্ডারি। জানে। আমি বলছি সেটা Total সেকেন্ডারি। জিনিসটা সম্মান দিয়ে ওনাদের এবং সংসদ এটা- দেখেও এটা না, হইলো কি, শুনেন। সংসদের ওই বক্তৃতাগুলো পড়েও না, সংসদে কি কি হলো আমি এই জায়গাটা কথা বলছি। আমি- আপনারা আমি- কিন্তু আমি যেমন আপনি বন্ধের হাতি দেখা হেলাল ভাই কথা যেমন বলছেন। বিদ্যুৎ নিয়ে বলছে, আমি যেটা জানছি পত্রিকা সূত্রে, বিরোধী দলের এনসিপির তারা একটা প্রস্তাব দিছে 30 দিন মেয়াদি, 6 মাস মেয়াদি, মানে মানে একেবারে ইমিডিয়েট, Emergency। তারপরে ইমার্জেন্সি, তারপরে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, দিস অলরেডি ভালো তো। এবং সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইছে কিনা সেটাও তারা আক্ষেপ করছে। আচ্ছা, যদি তাই হয়, আক্ষেপ করলে পৌঁছাইছে কিনা সেটা তো সংসদ খুললে বোঝা যাবে। না, ওইটাই বলতেছি। আপনি আগে যেমন না, বলছিলেন যে 12টা কোম্পানি না, দিয়ে দিয়েছে। হেলাল ভাই, আমার কথা ওইখানে হলো না। চাঁদাবাজি হবে। আমার কথা হলো যে বিদ্যুৎ সংসদ ক্ষেত্রে বসবে, কোথাও তারপরে যে আমরা এক
টাকা চাঁদাবাদ হয়েছে কেউ দেখাতে পারবে? না না, আমি চাঁদাবাজিতে আসতেছি না। ওই যে বলে আপনি দিচ্ছেন। বলতেছেন যে না, এই যে প্রস্তাবগুলা, সেইটা সংসদ আসলে আমরা জানবো, এটা তো অ্যাকশন দরকার। আমার তো সংসদ আসলে বলবে এরা এই প্রস্তাব দিয়েছে, আমরা জানলাম, মানে ডাক্তার এখন আশীর্বাদ সিদ্ধান্ত করবেই, নিব। রোগী মারা গেল। বিষয়টা কিরকম, যে একটা লোক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হচ্ছে, ব্লিডিং হচ্ছে, আমরা 4 জন বসে ডিসাইড করতেছি, আচ্ছা কোন হাসপাতালে নিব, কোনটায় পয়সা কম লাগবে, বিষয়টা কোনটায় কিন্তু এরকম ডাক্তার না, ভালো, জাকির ভাই। আমরা কাটতাইতেছি। বিদ্যুতের আমার গ্যাস অবস্থা- নাই, বিদ্যুৎ নাই, প্রস্তাব দিছে, ইউনূসের প্রস্তাবের কাজ আমল- শুরু হবে। ডক্টর- আমরাই বলি হেলাল ভাই, ইউনূসের আমলের চেয়ে খারাপ আমি নেই। বলি একটা আপনি অনেক আজকের অবস্থা ছাত্র দেখেন। দেখেন, আমি বলি আমারটা গত শেষ দুই- করি, দুই- অনেক তিন দিন ছাত্র আছে সমস্যা কিরকম, হেলাল ভাই, একটু, যেমন আপনার রাজাকে ছেলে ভাই, লেখাপড়া করতেছে, আপনি একটু আপনি যদি দেখেন যে আপনার ছেলেটা মনোযোগের সাথে লেখাপড়া করতেছে, কোনো ঘাটতি নাই, কমতি নাই, তারপর যদি রেজাল্ট খারাপ করে, আপনার স্যাটিসফ্যাকশন পাবেন। সেটা কি, যে না আমার ছেলে চেষ্টা করছে, আমি দেখছি ফলাফল খারাপ হয়েছে। আমরা তো সেই চেষ্টাটা দেখছি না। আপনি 2 বছরের টাইম চাওয়ার মানে হচ্ছেই, আমরা তো আমাদের রাজনীতিবিদদেরকে চিনি, রাজনীতিবিদদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি জানেন? শেষ কথা বলতে কিছু নাই। আপনি দেখেন, এবং রাজনীতিবিদরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে কর্মীরা কিন্তু কোনো মাইন্ড করে না। কেন মাইন্ড করে না? আমি শুধু বিএনপি আসলে ক্ষমতায় তা না, কালকে জামাত ক্ষমতা আসলে একই জিনিস হবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে একই জিনিস হবে। কারণ রাজনীতিবিদরা ক্ষমতা আসলে কি হয়, কর্মী থাকে চাঙ্গা, 1, 2 তার মাঠে তার ক্ষমতা দেখানোর জন্য কর্মীকে শেল্টার দিতে হয়, 3 তারা সচ্ছলতায় অটোমেটিক সচ্ছল হয়। এই চাঁদাবাজি করে কি না ওইটা আমি বলবো না, আমার কাছে তো চাঁদা নিতে আসে নাই কেউ, বা আমি আমার সামনে দেখিও নাই যে মুখে চাঁদা, বাট আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তারা সচ্ছল হয়। কিভাবে হয়? কিভাবে হয়? কিভাবে হয়? আপনার কোনো তার কোনো কর্মসংস্থান হয় না, এটাও হেলাল ভাই সচ্ছল উত্তর হয়ে দিবেন যায় নিশ্চয়ই। কিভাবে? এই যে সচ্ছল হয় যারা, সচ্ছল হলে গেলে মাঠে তোরা থাকিস, ঝামেলা হলে দেখিস, 1, 2 সমস্ত রাজনৈতিক দল ক্ষমতাসীন হয়, ক্ষমতায় গিয়ে প্রশাসন নিয়ে, প্রশাসন ছাড়া জাস্ট জিরো, নো হিরো। কেন বলছি? আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল, হিরো ছিল কিভাবে? প্রশাসন। জাস্ট প্রশাসন। পতন হইল কিভাবে? যখন প্রশাসন এসে হাত মিলায় জনতার সাথে। আজকে ওই 17 বছর বিএনপি জামাত রাস্তায় রাস্তায় ঘুরছেন, আপনার শক্তি কই? আজকে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী দেশে আছে, তার শক্তি কই? কারণ প্রশাসন নাই। যেটা আমি বলছিলাম যে শেখ হাসিনা 15 বছর দেশে রাজত্ব করছে প্রশাসন নিয়ে, প্রশাসনের লোকগুলো হইল তাদের কাছে ইসরায়েল, আর দেশের জনগণ হইল ফিলিস্তিন। আজকে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে প্রশাসনের লোকগুলো ইসরায়েল, আমরা সাধারণ জনগণ ফিলিস্তিন। কেন বলছি কথাটা? আপনার টাকা নাই, হেলাল ভাইও বলবে টাকা নাই, আমিও বলি টাকা নাই, আমি ক্যাপাসিটি চার্জ দিতে পারছি না, ওভার চার্জ দিতেছি বিদ্যুৎ বিলে। আপনি যে পে স্কেল দিচ্ছেন 100 থেকে 140 ভাগ বাড়াচ্ছেন, আপনি 18 কোটি লোকের তোর চুষবেন এটার জন্যে। তো 18 কোটি লোকের চুষবেন, 18 লক্ষ লোকের সুবিধা দিবেন, মানে ফিলিস্তিনকে চুষবেন, ইসরায়েলের সুবিধা দিবেন। এই সরকার তো আমরা চাই না। উই ওয়ান্ট এ চেঞ্জ। এই যে- এবং যে চেঞ্জটা আমরা চাইছিলাম, উই ওয়ান্ট এ চেঞ্জ, এখান থেকেই শুরু করতে চাই, আসতে চাই আজল বাড়ি আল্লাহর কাছ থেকে। চেঞ্জ হ্যাঁ। এবং রাজাকি ভাইকেও তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আচ্ছা, করুন। পলিটিক্যাল ফিলোসফি এবং জেনারেল যে সমাজ, সোশিয়াল ফিলোসফি ইজ নট দ্য সেম। পলিটিক্স ইজ টু সিরিয়াস ম্যাটার, ইট ইজ টু বি লেফট টু দ্য পলিটিশিয়ানস। এটা একটা বড় বিখ্যাত কথা। আপনি যেটা বলছেন যে সাধারণ মানুষ হলো ফিলিস্তিন আর ইস্টাবলিশমেন্ট হলো ইসরায়েল, প্রশাসন। এই কথাটা হলো 18 লক্ষ পপুলিস্ট কথা, নট এ গুড সেন্টেন্স, এটা পপুলিস্ট কথা। 18 কোটি জনগণ হলো ফিলিস্তিন আর ইস্টাবলিশমেন্ট ছাড়া, দ্যাট মিন সরকার ছাড়া, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কি জনগণকে পাইলটিং করবে কে? এই জন্যই তো দেশে দেশে রাষ্ট্রের ধারণা হয়েছে, দেশে দেশে সরকারের ধারণা হয়েছে, রাজনীতি একটা অপরিহার্য অংশ হয়ে গেছে। আপনি যদি রাজনীতিকে এইভাবে ইগনোর করতে না, 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 আন্ডারমাইন, আমি একটু যোগ করি, আপনি 30 কি সেকেন্ড। চাচ্ছেন? হেলাল ভাই একটু যোগ আপনি করি। এটা অরাজনৈতিক না না একটু যোগ করি দেশে ভাই, ডক্টর আমি আমার ইউনূস ভাই একটু মার্কা যোগ করি। অরাজনৈতিক আমরা সরকার যেটা চাচ্ছেন? বলছি সেটা কি জানেন? আপনার philosophy মানে আগে ঠিক 18 কোটি করতে হবে। লোকের কাছ থেকে আপনি চুষবেন, না না, এই 18 লক্ষ চুষবেন না, লক্ষ আপনি লোকের tax- ভাগ্য না, না, পরিবর্তনের জন্য, জনগণের জন্য কি ভাবলাম? পৃথিবীর কোন দেশের লোক ট্যাক্স দেন আপনি তাই বলেন? না না, জনগণের জন্য ভাবলাম কি? ট্যাক্স দিয়ে চুষবেন বলবেন? না, হ্যাঁ, জনগণের এই জন্য ট্যাক্স ভাবলাম। যদি জনগণের বাড়বে। তুমি ভাই যেটা এটা বলছেন- তোমার বিপক্ষে বলছো, তুমি বোঝোনি। না, না, কিন্তু- বলুন। এই জন্য অসুবিধা- জামাতকে পলিটিক্যাল হইতে হবে। না, উনি যেটা রাজাকের বলছে ব্যাপারে- পলিটিক্সকে রাজাকের আন্ডারমাইন কাছে করছে। আমার দেখেন, ট্যাক্স নেওয়াকে আপনি ট্যাক্স দিন। দেবেন, সরকার ট্যাক্স তো দিবে। আমি বলি কিন্তু সরকারকে ট্যাক্সের- ট্যাক্স দিবে, সরকার সেই ট্যাক্স জনকল্যাণে কাজ করবে, তাই তো? এখন ট্যাক্স দিয়ে চুষবেন
বলবেন তাহলে কেমন হলো? কারণ কি বলি, আপনি একবারে 100 থেকে 140% কথা হলো স্যালারি বিষয় যে বাড়ান। আমরা গোষ্ঠীকে সুবিধা বাড়ান। দেওয়ার জন্য। সময়টা তো আরে গেছে ভাই, 10 বছর। হ্যাঁ, তো জনগণের জন্য কি? 10 বছর সময় জনগণের যাচ্ছে। জন্য 10 কি? বছর আরে যাবত ভাই, তাদের private সরকার sector এ কি- চাকরি করে, যে তার কোনো কি হবে? সরকার কি দিনমজুরের কি এই, হবে? এই জনগণের সরকার কি জনবান্ধব সরকার না হলে সেই সরকার দিনমজুরের কি দেশেরই হবে? তো সরকার। Private sector আপনি চাকরি করে, তার কি হবে? আপনার কি হবে? আপনি সরকারকে ভাই, একজন প্রতিষ্ঠান পান দেখবে। বিক্রেতারও যে প্রতিষ্ঠান পরিমাণ কি 100 ট্যাক্স থেকে দিতে 140 হবে, বাড়াইছেন তো না? সে কিভাবে এই ভাই ব্যবসা তুমি করবে? না বুঝে ভাবতে কথা হবে, এই শোনেন সরকার যেহেতু বাড়াচ্ছে। আপনি শোনেন সেটাই তো বলতেছি আমি, না বাড়াইলে। আর আপনি যে অন্তত বেসরকারি sector, আর এই যে 100 থেকে 140% বাড়াই নেবেন, আপনি টাকাটা কোত্থেকে পাবেন? অনলি জনগণ। ভাই আপনি তো ইকোনমিস্ট না, আপনি কিন্তু আইনজ্ঞ ইকোনমিস্ট না, ইভেন আপনি পলিটিক্যাল ইকোনমিস্ট না। আপনি একটা জেনারেল ধারণা দিচ্ছেন, দিতেই পারেন। যারা এই বিষয়টা বিশেষজ্ঞ তারা এটা বিবেচনা করবে, এটাও ঠিক। পলিটিক্যাল ন্যারেটিভ বা পলিটিক্যাল প্রোগ্রাম ছাড়া রাষ্ট্র চলতে ফাংশনেবল হয় না পৃথিবীর কোনো দেশে। সেটা নিয়ে তো আমাদের দ্বিমত নাই। এখন আপনি আসেন এইখানে, আমি এত আলোচনার ক্যানভাসটা এত অ্যাব্রো হয়ে গেছে যে কোন জায়গা হচ্ছে টু বি অর টু সে অর নট টু সে, কি বলবো আর কি বলবো না। আমি প্রথমে অর্ডিন্যান্স আর জুলাই চার্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পলিটিক্যাল কোশ্চেন। এটা আমি এখানে জামাত ইসলামের ধাপ্পাবাজিরা আমার জনগণের কাছে উপস্থিত করতে চাই। দেখেন জামাত ইসলামের ধাপ্পাবাজিটা, টোটাল ধাপ্পাবাজিটা, আমি আগের যে কথাগুলো বলেছি যে চলে জুলাই চার্টারের ব্যাপারে উই আর টু মাচ কমিটেড। তার উদাহরণ হলো যে আপনি সাইন করতে চাননি, আপনি ডেপুটি স্পিকার নেননি, আপনি 5% আপনি নমিনেশন দেননি। এইটা আমাদের অনেক পুরনো কথা। এখন নতুন যে কথাটা বলবো সেটা বলি যে জুলাই চার্টারে আপনার আগে আমাদের একটা অর্ডিন্যান্স ছিল 133টা অর্ডিন্যান্স, হ্যাঁ 133টা অর্ডিন্যান্সেরকে আমরা বিল আকারে আনবো এবং আইন আকারে আইন হবে, সংসদে পাস বিল করবে। আনলে ওটা আইনে পরিণত হয়। হয়েছে 98টা তো হয়েছে। 97 বুঝছেন? 97 20টা আমরা বলছি যে কারা বলছি, আমরা বলছি কারা, একটা সংসদীয় কমিটি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংসদীয় কমিটি কম্প্রাইজিং বাই জামাত অ্যান্ড বিএনপি। জামাত মিন্স 11 দল, কিন্তু জামাত যে ভাগের 4টি পেয়েছে তারা এককভাবে গ্রাস করেছে, এটা এনসিপিকে দেয়নি। এনসিপির ভাইদের এটা বুঝতে হবে। একটা সংসদীয় কমিটি করেছি, সেই কমিটি করে আমরা 98টা না 97টা অর্ডিন্যান্স তুলছি, 20টা লুফোলস। যেই 20টা লুফোলস থাকলে এটা আইন আকারে তুললে ভবিষ্যৎ সমস্যা হবে। এটা সংসদীয় কমিটি ঐক্যমত, সংসদের রিচুয়াল কি, সংসদীয় কমিটি যেভাবে বিলটা তোলে, যারা সংসদে যান তারা সেই বিলটা ওইভাবে জামাতের সদস্যরা কি সেটাতে হ্যাঁ অবশ্যই একমত। তাহলে আপনি তুলবেন কি করে? এবার শোনেন, সেইখানে বলা হচ্ছে যেমন আপনি একটা পপুলার ইস্যু এখানে বারবার বলা হয় আপনার যে না না আপনার সংসদ সংবিধান সচিবালয়। সংসদ সচিবালয় না, না, বিচার বিভাগের বিচার বিভাগ, বিভাগের সচিবালয়, পৃথক সচিবালয়। পৃথক সচিবালয়। সেই সচিবালয় আছে, সেই সচিবালয়তে ফ্যাসিস্টের দোসররা একদম পপুলেটেড এবং স্যাচুরেটেড। আমরা বলছি যে এই বিদ্যমান আইনে যদি আপনি এটা করেন তাহলে ওই সচিবালয়টা ফ্যাসিস্টের কারাগারে পরিণত হবে। সংসদীয় কমিটি ঐক্যমত। আমরা এটা আবার নতুন করে আপনার কনসেনসাস কমিটি যে অর্ডিন্যান্সটা জারি করছে, ইউনূস সরকার যে অর্ডিন্যান্সটা জারি করছে, এটা তড়িঘড়ি করে একটা অর্ডিন্যান্স। সেই অর্ডিন্যান্সে কিছু ভুলভ্রান্তি আছে, এটাকে বিল আকারে তুললে ফ্যাসিবাদী পুনর্জাগরণ হবে। তখন তৎকালীন পত্রিকাগুলো কিন্তু লিখছিল, আপনার প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, যুগান্তর, সমকাল সবাই লিখছিল যে সংসদ আপনার হাইকোর্টের সচিবালয়, হাইকোর্টের বিচার বিভাগের সচিবালয় স্বৈরাচার মুক্ত নয়। ওই আইন দিয়ে ওটা করা যায়নি, এখন আবার তোলা হবে। সেটা আমি বলছি সেটা স্বৈরাচার সচিবালয়টা রেখে স্বৈরাচার যারা আছে তারা তো চিহ্নিত, না, তাদেরকে এটা সরানো আইনের যেত না কি? আপনি যেভাবে বলছেন না, এগুলোতে আইন করতে হয়, আইন করে করে এই নিয়োগগুলো হয়। এটা সংসদীয় কমিটি ইউনাইটেড, দ্যাটস ওয়াই এটা হয়েছে। তার মানে কি 20টা অর্ডিন্যান্স যে আমরা তুলিনি, এটা ঐক্যমত্যভাবেই তোলা হয়েছে সংসদে ডিবেটের ফলে, আলোচনার ফলে, সংসদীয় কমিটির আলোচনার ফলে। এইবার আসেন জুলাই চার্টারে। জুলাই চার্টারের মূল হিসাব হলো আপনার গণভোট। গণভোটে বলছে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার বিকজ উই ডিড নট বিলিভ ইচ আদার। আমরা একে অপরকে বিশ্বাস করতাম না, বিধায় আমরা বলছি যে উই আর কমিটেড, উই ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। জামাত ইজ সেইং সো, এনসিপি ইজ সেইং সো, বাট উই নেভার বিলিভ ইচ আদার যে আফটার হ্যাভিং দ্য পাওয়ার ইউ উইল নট ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। তখন একটা জনগণের উইল নেওয়ার প্রয়োজন হলো, যে জনগণের গণভোট, যে গণভোটটা আমরা বলেছিলাম যে খুবই কি দরকার ছিল। তারপরেও
ঠিক আছে, কেউ যেহেতু কাউকে বিশ্বাস করছে না, ভোটটা গণভোটের হয়েছে। মাধ্যমে হবে কি, জুলাই চার্টার ইউ আর বাউন্ড টু ইমপ্লিমেন্ট। এবং কিভাবে ইমপ্লিমেন্ট, হাউ টু ইমপ্লিমেন্ট, আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা জুলাই যে চার্টারে আমরা সিগনেচার করেছি সেখানে একদম কম পরিষ্কার অর্থে লেখা আছে। 1 থেকে 23টা দফা, আপনার আর্টিকেল, সাব আর্টিকেল, অ্যামেন্ডিং সাম আর্টিকেলস অ্যান্ড সাব আর্টিকেলস, 23 থেকে 86 যে দফা, এইটাকে আপনার রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে, আইন জারি করে, নির্বাহী আদেশে আপনার করা যাবে। এখন এটা জুলাই চার্টারে লেখা আছে। আমরা তখন বললাম, অনেক আলোচনা হয়েছে, আমরা বললাম দেন উই উইল মেক এ কমিটি সেম অ্যাজ অর্ডিন্যান্স। আমরা একটা কমিটি করি যে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ এগুলো সব জুলাই চার্টারে লেখা আছে, জন্য একটা সংসদের রিচুয়াল, এটা রেওয়াজ, কনভেনশন, যে আপনাকে একটা কমিটি করতে হবে। আমরা এখানে আরও উদার হলাম, যেহেতু জুলাই চার্টার ইজ দ্য প্রোটোপ্লাজম, জুলাই চার্টার ইজ দ্য প্রোটোপ্লাজম অফ আওয়ার 24th মুভমেন্ট, এটা একটা আমাদের মূল। সেইটা কমিটি করার জন্য আপনারা 7 জন যে যত সিট পাইছি, যেমন অর্ডিন্যান্সে আমরা 11টা কমিটির মধ্যে, আমরা 11টা পদের মধ্যে আমরা 7টা নিয়েছিলাম আমাদের সিট অনুযায়ী, তারা নিয়েছিল 4টা, 11 জনের কমিটি। এইবার আমরা বলছি না, 14 জনের কমিটি, আমরা 7টা, আপনারাও 7টা, যেহেতু জুলাই চার্টার ইম্পর্টেন্ট। ওনারা দেখে এই তো জুলাই চার্টার ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে জামাতের হাতে আর পলিটিক্সটা কি থাকে আপনি বোঝেন। এবার আসেন রাজনীতির বিষয়, না আপনি রাজনীতিটা দেখেন, আপনি ওইভাবে মানে সুপারফিশিয়াল কথা বলতে হবে না, তোমার বলতে দিয়ে হবে আফটার ফিনিশিং আমার বলা শেষ হোক। জামাত দেখে কি ভাই, আমি আগে খেলতাম ইসলামী কার্ড, আমি আগে বলতাম শরিয়া আইন চালু করব, এক আল্লাহ, একামতে দিন, এইগুলো কিন্তু জামাত আর নেই। এই একামতের দিন দেখবেন তাকে লোগোতে আর নেই, দিন আর তারা প্রতিষ্ঠা করবেন। আগে ছিল কিন্তু একামতের দিন, আমি বিএনপি নিয়ে নিচ্ছে নাকি, নেই তো লোগোতে নেই। তারপর আল্লাহ ক্যালিওগ্রাফি নেই, তারপরে শরিয়া আইন চালু করবে না। একজন হিন্দু ভদ্রলোককে নমিনেশন দেয় তো না, শরিয়া আইন ইসলাম আর থাকে না, ইটস অ্যাকর্ডিং টু ইসলাম, ইট ইজ নট মাই জেনারেল কনসেপ্ট। সুতরাং ইসলামিক কার্ডটা জনগণ দ্বারা প্রত্যক্ষত হয়েছে বলে হাতে হারিকেন ধরে 75টি সিট দিয়েছে সারা দেশে, লক্ষ কোটি টাকা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন দেখি কি আসে আমার হলো জুলাই চার্টার, এইটাকে নিয়ে আলী রিয়াজ সাহেব যেভাবে দিয়েছে যে বিএনপি তুমি নির্বাচন নিয়ে থাকো আর জামাত তুমি আসো জুলাই চার্টার নিয়ে, এই আলী রিয়াজের থিওরি সে দিয়ে জুলাই চার্টার যদি ইমপ্লিমেন্ট হয় তো জামাতের আর কই পলিটিক্স, তো মুসলিম লীগের মতো হয়ে যায়। মুসলিম লীগের যেমন সামনে এখনো যেমন এখনো পলিটিক্স নেই, প্রোগ্রাম, ওরা তখন করছে কি দেখেন, এই কমিটিতে নাম দেবে না, কোনোভাবেই নাম দেবে না। আরে ভাই সংসদীয় কমিটিতে তো দিব না, সংস্কারের কমিটি। এইবার আসেন একটু চাঁদাবাজি নিয়ে কথা বলি, আর 2 মিনিট সময়, চাঁদাবাজি নিয়ে কথা 1 মিনিটের মধ্যে একটু শেষ, চাঁদাবাজি নিয়ে কথা বলি, বিরতিতে যাব। এই যে নির্বাচনে যে টাকার খেলা এবার জামাত দেখালো, আরডিএস প্রকল্প ইসলামী ব্যাংকে 22,000 কোটি টাকা আপনার 12ই ফেব্রুয়ারির আগে ব্যাংক থেকে তুলে এই টাকাটা কোথায় ব্যয় করেছে, বাংলাদেশ ব্যাংক যখন এটা তদন্ত করছে তখন ওনারা গ্রাহক আন্দোলন করে। আপনি শুনেছেন ব্যাংকের চেয়ারম্যান চেঞ্জে যদি গ্রাহক আন্দোলন হয়, এই 22,000 কোটি টাকার হিসাব যখন চাওয়া হচ্ছে যে ইসলামের নাম ধারণ করে ব্যাংকের টাকা লুটপাট করলেন, 22,000 কোটি টাকা আরডিএস রুরাল ডেভেলপমেন্ট স্কিমকে কোথায় ব্যয় করলেন। আর এখন কি হয়েছে জানেন, এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতের বিভিন্ন নেতা কর্মী, শিবিরের নেতা কর্মীরা জনগণের কাছে যায় বলছে, মানে আননোন থেকে টেলিফোন দিচ্ছে, এই অমুক জায়গায় কন্ট্রাক্টাইতে অমুক এত টাকা দিতে হবে। এখন পরের দিনই আবার জামাতের নেতারা তখন ফিজিক্যালি যাচ্ছে, যা বলছে তোমার কাছে এরকম ঠেট করেছে আমরা শুনেছি, এখন তো আর কিছু হবে না, ওইসব বিএনপির পান্ডা, অমুকের পান্ডা। ওই লোক দেখে কিরে ভাই, তাই তো এখন তো আর কেউ ঠেট করে না। এই যে চিপা বুদ্ধি, এই যে জায়গাটা নিয়ে আমরা এই জায়গাটা নিয়ে ডাক্তার আব্দুল মান্নানের সাথে কথা বলবো, মানে উদর পিণ্ডে বুদর ঘরে দুইটি জায়গায় এসছে ডাক্তার আব্দুল মান্নান, আপনারা দুটি জায়গায় যায় জামাতের ধাপ্পাবাজিটা ধরে ফেলেছে বিএনপি, এবং সেই জায়গা থেকে আপনি কি বলবেন, এবং জুলাই চার্টার নিয়ে আসলে কি এখন আপনারা যখন এখানে যে হেলাল ভাই অনেক বক্তব্য দিচ্ছেন, তো আমি খুব অল্পের ভিতরে ওনার উত্তর দেবো। একটা হচ্ছে যে আমাদের রাজনীতিটা ওনারা শেষ করে দিক, এটা বাস্তবায়ন করে দিক, পাশ করে দিক, আমরা যেভাবে চাচ্ছি আমাদের রাজনীতিটা ওনারা শেষ করে পাশ করে দিলেই তো হয়ে যায়। তা ওনারা তো সেটা পাশ করবেন না, তার মানে ওই পাশ করলে ওনাদের অসুবিধা আছে। প্রধানমন্ত্রীর 10 বছর, তারপরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মানে ক্ষমতার ভারসাম্য, তারপরে হচ্ছে একই ব্যক্তি দলীয় ব্যক্তি কি হবে না, মানে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হবে না, এই যে অনেকগুলো জায়গায় ওনাদের রাজনীতিই থাকে না। আর এই যে উনি বললেন যেটা, সেটার উত্তর ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী
সালাউদ্দিন সাহেবই সংসদে দিয়েছেন, যে আমরা সে সময় সব কিছু মেনে নিয়েছিলাম যদি নির্বাচনটা না হয়। এই জন্য জনগণের সাথে প্রতারণা করেছে জুলাই নিয়ে বিএনপি। এই গণভোটের মাধ্যম দিয়ে এটা সংশোধন করতে হবে, এটার প্রথম প্রস্তাবক সালাউদ্দিন সাহেব এবং বিএনপি। কাজেই সেই গণভোটকে অস্বীকার করে এবং গণভোটের রায়কে পদদলিত করে আজকে বিএনপি সংশোধনীতে চলে গেছে, সংস্কারে আর নাই। অর্থাৎ নিজেরা সংস্কারের রূপরেখা 31 দফার ভিতরে প্রথম দফাই হচ্ছে সংস্কার, অথচ সেখান থেকে বিএনপি সরে গেছে। কাজেই বিএনপির আগামী দিনে যে সংস্কার জুলাই সনদে আছে, এই সংস্কার যদি হয় তাহলে বিএনপির দলীয় রাজনীতির আমূল পরিবর্তন ঘটাইতে হবে। কিন্তু আপনারা যে অভিযোগটা করেছেন যে আপনারা কমিটিতে লোক দিচ্ছেন না কেন? বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা না, দল পরিচালনারও সুযোগ পাবে না। কারণ হচ্ছে ওই যে দুর্নীতি, অন্যায়, অবিচারের যে সুযোগ, যেই ফাঁক ফোকর, ওইগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বিএনপির তো কর্মী খুঁজে পাবে না। কারণ ওইটা দিয়েই তো মানে ওই দখল, ওই চাঁদা, ওই সিস্টেমটা ডেভেলপ করেই তো একটা দল চলে, সেটার মাধ্যম দিয়ে তো BNP চলে। চাঁদাবাজি আপনারা করেন। এরপরে উনি যেটা বলেছেন, উনার দলের একজন লোক আজকেই রায়পুরে, লক্ষ্মীপুর রায়পুরে একটা আমি আরডিএস প্রকল্প বলছি, আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা 6 মাস ক্ষমতা আছেন, আমি চ্যালেঞ্জ করলাম মুস্তাকুর রহমান, এখন উনি খারাপ হয়ে আমি গেছেন। চ্যালেঞ্জ করলাম, এখন উনি খারাপ হয়ে গেছেন। হেলাল ভাই, আমি চ্যালেঞ্জ করছি, আপনারা ক্ষমতা আছেন, বাংলাদেশ ব্যাংক আপনাদের, এই ইসলামী ব্যাংকে আপনারা প্রশাসক বসাইছেন, আপনারা যদি প্রমাণ করতে পারেন জনগণের সামনে উপস্থাপন করেন, খালি ভেক একটা সংবাদ দিলে হবে না, আপনি প্রমাণ করে দেন। এটা আপনি 10 বছর 15 বছরের মানে আরডিএস এর সমস্ত হিসাব নিকাশ, এটা ব্যাংকের নিয়ম রয়েছে। এই 17 বছর ব্যাংকটাকে কিভাবে লুটপাট করে কারা চালিয়েছিল, এটা জামাত ইসলাম চালিয়েছে। কাজেই আপনারা হয়তো সেই এস আলমের সাথে ভাগাভাগিতে যে কোথাও কম পড়েছে কিনা, ওই এস আলমের পদ বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা যে কথাগুলো বলছেন এই জায়গায় 1000 টাকা নোট নিয়ে ঘুরো না, ওলো এই যে দেখেন 1000 টাকা শুনেন, টাকার বস্তা নিয়ে আপনাদের এনি ভাই লক্ষ্মীপুরে যখন ধরা পড়েছে টাকার বস্তা নিয়ে, সেগুলো তো আপনারা মানে অস্বীকার করতে পারেন না। জনগণ জানে কারা চাঁদাবাজি করে, কারা দখলবাজি, এটা জনগণের কাছে স্পষ্ট। আজকে লক্ষ্মীপুরে রায়পুরে উনার দলীয় একজন লোক বক্তব্য দিয়েছে মাদকের বিরুদ্ধে, বলছে জামাত মাদক খায়ও না, বেচেও না, ব্যবসাও করে না, আর আমলিগ তো হাওয়া হয়ে গেছে, দেশে নাই, তাহলে এই মাদকের ব্যবসা করে কারা? বক্তব্য দিচ্ছে, স্পষ্ট ভিডিও আছে, বলছে তালি ভাই তোমরা ভালো হয়ে যাও, আমরা কিন্তু 0 টলারেন্স